আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। পটুয়াখালীর বাউফলে নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। এর আগে বরিশালের মেহেন্দিগঞ্জের জনসভায় তিনি আবারও চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন। বলেন, জামাত ক্ষমতায় গেলে কাউকে চাঁদাবাজি করতে দেয়া হবে না, বরং তাদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। শফিকুর রহমান আরও বলেন, একসময় জামায়াতের নিবন্ধন বাতিল সহ দলের হাজার হাজার কর্মীকে আটক করা হয়েছে, ঘরবাড়ি জ্বালিয়ে দেয়া হয়েছে, তারপরেও তারা জনগণের জন্য কাজ করে গেছেন। দর্শক, জামায়াতের আমিরের নির্বাচনী জনসভার খবর সংগ্রহ করছেন আমাদের সহকর্মী নূর আলম। দর্শক, এই মুহূর্তে বক্তব্য রাখছেন জামায়াতে আমির শফিকুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। প্রিয় বাউফলবাসী, কেমন আছেন? সকাল থেকে এখানে আসেন, তাই না? ইতিমধ্যে রোদ আর গোলা দুইটাই চলে গেছে। রোদে মাথা ফুটতেছে আর গোলা ভেঙে গেছে স্লোগান দিতে দিতে, তাই না? তারপরে একটু টেস্ট হয়ে যাক। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, গলা ঠিক আছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। আজকে পবিত্র জুমাবার, একটু পরে ইনশাআল্লাহ আমরা সবাই জুমার নামাজে হাজির হব। এই জন্য দীর্ঘ কথা বলার সুযোগ নেই। আরও 6টি জনসভা আজকে আল্লাহ হায়াত দিলে, সুস্থ রাখলে আমাকে অ্যাটেন্ড করতে হবে ইনশাআল্লাহ। শুরু হয়েছে মেহেন্দিগঞ্জ থেকে, ইনশাআল্লাহ শেষ হবে ফরিদপুরে গিয়ে। রাস্তায় রাস্তায় বিভিন্ন জেলায় দোয়া করবেন আল্লাহ যেন সুস্থতার নিয়ামত দেন, হায়াতটাও যেন আল্লাহ রাখে। প্রিয় বাউফলবাসী, আমি যখন আসছিলাম তখন উপর থেকে নিচ দিকে দেখছিলাম। আমার কাছে দেখে মনে হয়েছিল এটি আলাদা একটা বাংলাদেশ। দেখে মনে হয়নি যে এটা বাংলাদেশের একটা গর্বিত অংশ। 54 বছরে এটা গর্বিত অংশ হতে পারল না কেন? এই জবাব আমাদের কাছে স্পষ্ট। কোনো না কোনো দল অথবা ব্যক্তি এই দেশকে শাসন করেছেন। শাসন থেকে কখনো এই দেশটা মুক্ত ছিল না। তারা যারাই এসেছেন, এসে বলেছেন অতীতে কিছুই হয় নাই, এখন আমরা সব কিছু করে দেব। তারা কি করে দিয়েছেন, কি দিতে পারেননি, এর সাক্ষী বাংলাদেশের 18 কোটি জনগণ, আর বাউফলের জন্য বাউফলের ভাই এবং বোনেরা, জনসাধারণ। একটা জাতির 3টা মৌলিক জিনিস লাগবেই। একটি হচ্ছে তার একটি ভালো শিক্ষা লাগবে। ভালো শিক্ষা পেতে হলে ভালো শিক্ষা প্রতিষ্ঠান প্রয়োজন হবে। দ্বিতীয়টি হচ্ছে একটা সুস্থ সবল সমাজ গড়ার জন্য তার স্বাস্থ্য সেবার উন্নত ব্যবস্থা থাকতে হবে। আর তৃতীয়টা হচ্ছে সমাজে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং ন্যায় বিচার থাকতে হবে। এই 3টা জিনিস যদি কোনো সমাজে থাকে, এই সমাজ একটা ভালো সমাজে পরিণত হয়। কিছু ভাই গাড়ি ধরার জন্য ইতিমধ্যে রওনা করেছেন, তাই না? তো কষ্ট করে আসলেন, আপনাদের মুখ তো আমার দেখতে হবে। গাড়ি একটু পরেও পাবেন, গাড়ি আপনাদেরকে ফেলে যাবে না ইনশাআল্লাহ। ভলান্টিয়ার যারা আছেন তাদেরকে একটু সবর করতে বলেন, মাঠে থাকতে বলেন। আমরা চলে যাব, 10 মিনিট ইনশাআল্লাহ আপনাদের সাথে কথা বলবো। আমাদের সামনে দুইটি নির্বাচন একই দিনে হাজির, গণভোট, সাধারণ নির্বাচন। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে হায়াত দিলে 12 তারিখ একটা নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে ইনশাআল্লাহ। 54 বছরে যেই রাজনৈতিক ব্যবস্থা, দল এবং আদর্শ আমাদেরকে দফায় দফায় দুর্নীতি, চাঁদাবাজি, মামলাবাজি, দখল বাণিজ্য, ফ্যাসিবাদ এবং বিচারহীনতা উপহার দিয়েছে, এই বাংলাদেশকে পাল্টে দিয়ে ইনশাআল্লাহ আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই। 13 তারিখে সূর্য উদিত হবে নতুন বাংলাদেশকে পিঠে নিয়ে ইনশাআল্লাহ। সেই বাংলাদেশে মহান রব্বুল ইজ্জত যদি আমাদেরকে সুযোগ দেন, তাহলে যে সমস্ত ত্রুটি এবং দুর্বলতার কথা এই মাত্র বললাম,
আমাদের প্রত্যেকের 2 হাতের 10 আঙ্গুলের থেকে পরিচ্ছন্ন থাকবে ইনশাআল্লাহ। চাঁদাবাজি আমরা করি না, চাঁদাবাজি আমরা কাউকে করতেও দেব না। দুর্নীতি আমরা করি না, দুর্নীতির জল আমরা কেটে দিব, কাউকে দুর্নীতি করতে দেব না। মামলা বাণিজ্য এটাকে আমরা ঘৃণা করি, প্রশ্নই উঠে না, কাউকে এই সুযোগ দেওয়া হবে না। বরঞ্চ অন্যায় মামলা করে কাউকে হ্যারাস করলে তাকেই শাস্তির আওতায় আনা হবে। অনেক সময় নিরীহ মানুষকে মিথ্যা মামলা দিয়ে তার জীবন ধ্বংস করে দেওয়া হয়, তার পরিবার ধ্বংস করে দেওয়া হয়, তার ভবিষ্যৎকে তছনছ করে দেওয়া হয়। ওদেরকে আমরা ছাড় দিয়ে কথা বলবো না। এই বাংলাদেশ থেকে আর কাউকে ব্যাংকের টাকা লুণ্ঠন করে নেতা বনতে দেওয়া হবে না, শেয়ার বাজার লুণ্ঠন করতে দেওয়া হবে না, প্রজেক্টগুলো থেকে চুরি ডাকাতি করে বাংলাদেশের টাকা বিদেশে পাচার করতে দেওয়া হবে না। যে 28 লক্ষ কোটি টাকা চুরি হয়েছে, বিদেশে পাচার করা হয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিলে মহান আল্লাহ সাহায্যে বিইজনিল্লাহ ওদের মুখের ভিতরে হাত ঢুকাইয়া পেটের ভিতর থেকে বের করে আনবো ইনশাআল্লাহ। দর্শক, পটুয়াখালীর বাউফলে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছিলেন জামায়াতের আমির। আমরা সরাসরি সেটি শুনছিলাম। নবম পে স্কেলের দাবিতে রাজধানীতে কিছুক্ষণ আগে বিক্ষোভ হয়েছে। এ বিষয়ে জানাতে শাহবাগ এলাকা থেকে যুক্ত আছেন সহকর্মী স্বস্তিকা সিংহ। কথা বলবো তার সঙ্গে। স্বস্তিকা, বিক্ষোভকারীরা এখন কোথায় অবস্থান করছেন, সার্বিক পরিস্থিতি আমাদের জানান। সুমনা, ঠিক নবম পে স্কেলের দাবিতে সকাল 10টার পর এই হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে ঠিক শাহবাগমুখী যে সড়কটি, এই সড়কটিতে কিন্তু সরকারি কর্মচারী বা কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু এসে জড়ো হয়েছেন। এবং আপনাকে যদি আমার পেছনের চিত্রটি একটু দেখানোর চেষ্টা করি, কিছু সময় আগেই কিন্তু এখানে যারা সরকারি কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তারা তাদের যে দাবিগুলো নিয়ে কিন্তু যমুনা অভিমুখে প্রধান উপদেষ্টার বাসভবনের অভিমুখে যাওয়ার চেষ্টা করেছিলেন। তখন কিন্তু তাদের সাথে পুলিশের একটি যে ধাওয়া পাল্টা হওয়ার যে সমস্যা, সেই সমস্যা তৈরি হয়েছে এবং এই সমস্যায় কিন্তু অনেকে আহত হয়েছে এবং পাশাপাশি ঠিক পুরো সড়কটিতেই এখন যারা এই সরকারি কর্মকর্তা কর্মচারীরা রয়েছে তারা কিন্তু এখনও মিছিল আর স্লোগানে মুখরিত করে রেখেছে। এবং এই যে সড়কটি রাজধানীর প্রধান সড়ক এবং সেই সড়কের পুরো সড়কটিতেই ঠিক বাংলা মোটর থেকে শুরু করে এই হোটেল ইন্টারকন্টিনেন্টাল পার হয়ে শাহবাগের যে রাস্তা রয়েছে, শাহবাগের সেই রাস্তা পর্যন্তও কিন্তু তারা এই পুরো সড়কটিতেই কিন্তু তারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পাশাপাশি কিন্তু তারা যাতে কোনোভাবেই প্রধান উপদেষ্টার বাসভবনের অভিমুখে তাদের যে ঘেরাওর যে কর্মসূচি ছিল, সেই কর্মসূচি নিয়ে যাতে তারা এগিয়ে যেতে না পারে, এই জন্য কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী ঠিক কঠোর সোচ্চার ভাবে রয়েছে। এবং আইনশৃঙ্খলা বাহিনীর সোচ্চারের পাশাপাশি কিন্তু বলতে হবে যে এই সড়কেই কিন্তু শহীদ ওসমান হাদির যে হত্যা, সেই হত্যার দাবিতেও কিন্তু যারা বিভিন্ন ছাত্র জনতা বসেছিল, সেই ছাত্র জনতা এই নবম পে স্কেলের দাবিতে আন্দোলন শুরু করেছে। এই আন্দোলনের সবকিছু মিলিয়ে কিন্তু এই সড়কটির অবস্থা কিন্তু খুবই বিশৃঙ্খলাভাবে রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ চেষ্টা করছেন যাতে তারা যমুনার অভিমুখে যে ঘেরাওর যে কর্মসূচি তারা বারবার আসলে বলছেন এবং যাওয়ার চেষ্টাও করেছেন। সেই সময় কিন্তু পুলিশের সাথে তাদের একটি ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে, পুলিশ টিয়ারশেল গ্যাস নিক্ষেপ করেছেন। এই যে সার্বিক যে পরিস্থিতি, এই সার্বিক পরিস্থিতির মধ্য দিয়েও কিন্তু তারা বারবার ঘোষণা করছেন আজকের দিনের মধ্যে এই নবম পে স্কেলের যে গেজেট, এই গেজেটের বিষয়ে সরকারকে কথা বলতে হবে এবং তাদের যে এবং তারা চাচ্ছে যে এই পে স্কেলটা বাস্তবায়ন করতে হবে এবং তারা আসলে বলছেন যে তাদের এক দফা এক দাবি এবং সেই দাবিটাই হচ্ছে নবম জাতীয় পে স্কেল তারা আসলে বাস্তবায়ন চাচ্ছে। এই
সবকিছু মিলিয়েই কিন্তু আসলে পুরো এই সড়কটি আজকে আসলে শুক্রবার হলেও এই এই সড়কে কিন্তু যারা আসলে বিশেষ প্রয়োজনে বের হন তাদের জন্য খুব একটি সমস্যা তৈরি হয়েছে, কারণ পুরো সড়কটিতে আসলে কোনো যান চলাচল হচ্ছে না, পুরো সড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে। এবং যান চলাচল বন্ধর পাশাপাশি আসলে আজকে শুক্রবার বিশেষ একটি নামাজের সময় এই শাহবাগের অভিমুখ থেকে অনেকেই হয়তো নামাজের দিকে যাবেন, বা এখানে যারা বসবাসরত আবাসিক মানুষরা রয়েছে তাদের জন্যও কিন্তু একটি সমস্যা তৈরি হয়েছে। এবং তারা কিন্তু বলছেন যে তারা কোনোভাবেই এই নবম জাতীয় স্কেল বাস্তবায়নের বিষয়ে সরকার গেজেট প্রকাশ না করা পর্যন্ত তারা রাজপথ থেকে যাবে না। এবং তারা সকালে আসলে শাহবাগ মোড়ে প্রথমে জড়ো হয়। শাহবাগ মোড় থেকে আসলে তারা এই যমুনার অভিমুখে যাত্রা শুরু করে, এবং যমুনার অভিমুখে যখন যাত্রা শুরু করে সেই সময় তাদের আসলে পুলিশের সাথে যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাটি ঘটে, তারপর থেকেই কিন্তু তারা এই পুরো সড়কটিতে আসলে স্লোগান এবং মিছিলে মুখরিত করে রেখেছে। পরের সংবাদে আসলে সুমনা জানাতে পারবো যে তারা আসলে রাজপথে থাকবে নাকি সরকারের সাথে কথা বলে তাদের যে গেজেট বাস্তবায়নের বিষয়ে সমস্যার সমাধান করে আসলে রাজপথটি ছেড়ে দিবে। সুমনা, এই ছিল আমার কাছে সর্বশেষ। স্বস্তিকা, ধন্যবাদ আপনাকে। আজ নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ঘোষিত সময়সূচি অনুযায়ী রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বেলা ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণা করা হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং পরিচালনা করবেন দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এবারের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্ব দিচ্ছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। সেই হিসেবে এটি তার প্রথম নির্বাচনী ইশতেহার ঘোষণা। প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে আগামীকাল ৩টায় এই বিএনপির নির্বাচনী যে ইশতেহার, সেই ইশতেহার ঘোষণা করা হবে। 8ই ফেব্রুয়ারি রবিবার হচ্ছে সর্বশেষ জনসভা, যেখানে প্রধান অতিথি হিসেবে দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব উপস্থিত থাকবেন। দর্শক, এ বিষয়ে আরও জানাতে হোটেল সোনারগাঁও থেকে যুক্ত আছেন সহকর্মী আলওয়ান খান। কথা বলবো তার সঙ্গে। আলওয়ান, বিএনপির নির্বাচনী ইশতেহারে কি থাকতে পারে সে বিষয়ে কিছু জানতে পেরেছেন কি? যেমনটি বলছিলেন, আজকে রাজধানীর সোনারগাঁয়ের বলরুম রুমে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করার কথা রয়েছে। বিকেল ৩টা নাগাদ নির্বাচনের ইশতেহার ঘোষণা আর অনুষ্ঠান শুরু হবে। এরই মধ্যে আমরা দেখতে পেয়েছি নির্বাচনী ইশতেহার ঘোষণার যে অনুষ্ঠানের প্রস্তুতি প্রায় শেষ। এরই মধ্যে স্টেজ সাজানো হয়েছে এবং বিভিন্ন নেতাকর্মীরা এসে পরিদর্শন করছে নির্বাচনী ইশতেহারের অনুষ্ঠান, এবং সিএসএফ এসেও কিন্তু এলাকা এই বলরুম পরিদর্শন করেছেন। তারেক রহমান আজকের এই নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন। বিএনপির চেয়ারপারসন তারেক রহমান বিকেল ৩টা নাগাদ উনি নির্বাচনী ইশতেহার অনুষ্ঠানে যোগ দেবেন। এই নির্বাচনী ইশতেহারের যে অনুষ্ঠান, সেখানে সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনী ইশতেহারে বিএনপি আজকে যে বিষয়গুলো প্রাধান্য দিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন, সে বিষয়গুলো রাষ্ট্র কাঠামোর মেরামতের যে ৩১ দফা এবং ২৭ দফার সমন্বয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণার কথা রয়েছে, আমরা এমনটি জানতে পেরেছি। ইশতেহারের যে বিষয়টি আমরা খুব বেশি বিএনপি জোর দিয়েছে সে বিষয় বেশ কিছু বিষয়, তার ভিতরে আমরা যদি বলি ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড এবং স্বাস্থ্য, কর্মসংস্থান, পরিবেশ এবং ইমাম খতিব মুয়াজ্জিনদের যে মাসিক সম্মানী জনমুখী ইস্যু, এরকম নানা জনমুখী ইস্যু কিন্তু আজকে নির্বাচনী ইশতেহারে প্রাধান্য দিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি। পাশাপাশি জুলাই গণ অভ্যুত্থানের কথা মাথায় রেখে এবং নারী এবং তারুণ্যের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে কিন্তু জুলাই সনদের সমন্বয়ে কিন্তু নির্বাচনী ইশতেহারের বেশ কিছু বিষয় চূড়ান্ত করেছে বিএনপি।
এছাড়া সাম্প্রতিক সময়ে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের বিভিন্ন বক্তব্য কিন্তু আজকে নির্বাচনী ইস্তেহারে যুক্ত হবে। আমরা যদি একটু বিস্তারিত বলি তাহলে বিএনপির 31 দফার আলোকে নির্বাচনী 31 দফা আলোকের যে ইস্তেহারের ভিতরে কোন কোন বিষয়গুলো থাকবে, নির্বাচন কমিশনের স্বাধীনতা, মানবাধিকার সুরক্ষা এবং বাক স্বাধীনতা, স্বচ্ছ প্রশাসন এবং জাতীয় অর্থনৈতিক পুনরুদ্ধারের অঙ্গীকার কিন্তু আজকে নির্বাচনী ইস্তেহারে থাকবে। আওয়ামী লীগ শাসনামলে যে বিদেশে পাচারকৃত যে অর্থ, সে অর্থ কিন্তু ফিরে আনার জন্য নানামুখী উদ্যোগ গ্রহণের বিষয়গুলো কিন্তু এই নির্বাচনী ইস্তেহারে প্রাধান্য পাবে এমনটা আমরা জানতে পেরেছি। জুলাই গণঅভ্যুত্থানের পর জুলাই সনদের আলোকে মানবাধিকার কমিশন এবং দুর্নীতি দমন কমিশন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে পূর্ণ স্বাধীনতা এবং নিরপেক্ষতার বিষয়গুলো কিন্তু নির্বাচনী ইস্তেহারে প্রাধান্য দেওয়ার কথা রয়েছে এমনটাই আমরা জানতে পেরেছি। তাছাড়া শিক্ষার বিষয়ে কিন্তু বিএনপি জোর দিয়েছে। ইস্তেহারে আনন্দময় শিক্ষা এবং জনশক্তি উন্নতি করার এবং আধুনিক বাংলাদেশ গড়ার বিষয়গুলো প্রাধান্য দিয়ে কিন্তু নানামুখী উদ্যোগ গ্রহণ করবে এরকম বিষয়গুলো কিন্তু আজকে নির্বাচনী ইস্তেহারে প্রাধান্য পাবে। তাছাড়া নির্বাচনী ইস্তেহারে খেলাধুলার বিষয়ে কিন্তু প্রাধান্য দেওয়া হয়েছে। নানামুখী উদ্যোগ গ্রহণ করা হবে এবং 12 থেকে 14 বছর বয়সী যে শিশুরা আছে যারা প্রতিভাবান তাদেরকে বৃত্তির আওতায় এনে তাদের প্রতিভাকে আরও শানিত করার যে পদক্ষেপ, এই পদক্ষেপ কিন্তু আজকে নির্বাচনী ইস্তেহারে ঘোষণায় থাকবে। আরও যদি বলি তাহলে ষষ্ঠ শ্রেণী থেকে কিন্তু শারীরিক শিক্ষা এবং তাদেরকে বিনামূল্যে বই এবং পোশাক দেওয়ার বিষয়ে কিন্তু আজকে নির্বাচনী ইস্তেহারে ঘোষণা করার কথা রয়েছে। সুমনা, বিএনপি নির্বাচনী ইস্তেহারের সর্বশেষ প্রস্তুতি সম্পর্কে আমরা এতটুকু জানতে পেরেছি। পরবর্তী সংবাদে আমরা আরও বিস্তারিত জানতে পারবো। সুমনা। আলওয়ান, ধন্যবাদ আপনাকে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল উত্তরাঞ্চলের 3 জেলায় নির্বাচনী সফরে যাচ্ছেন। প্রথমে ঠাকুরগাঁও, এরপর নীলফামারী হয়ে দিনাজপুর যাবেন তিনি। সেখানে জনসভা শেষে নানা নানি ও খালার কবর জিয়ারত করবেন তারেক রহমান। সফরসূচি অনুযায়ী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনী এলাকায় অবস্থিত ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে জনসভায় অংশ নেবেন তারেক রহমান। এরপর নীলফামারীতে জনসভা করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যাবেন দিনাজপুরের বিরামপুরে, যেখানে জড়িয়ে আছে তার মায়ের স্মৃতি। প্রায় 20 বছর পর তিনি তারেক রহমানকে কাছে পাবেন বলে উচ্ছ্বসিত স্থানীয় জনসাধারণ ও নেতাকর্মীরা। এ বিষয়ে জানাতে এবার দিনাজপুর থেকে যুক্ত আছেন সহকর্মী সুলতান মাহমুদ। কথা বলবো তার সঙ্গে। সুলতান, দিনাজপুরে তারেক রহমানের কি কি কর্মসূচি রয়েছে আর জনসভার জন্য কোথায় স্থান নির্ধারণ করা হয়েছে, বিস্তারিত জানাবেন। সুমনা, আপনি জানেন যে মামার দেশে তারেক রহমান আগামীকাল শনিবার আসবেন, এমনটাই নেতাকর্মী সহ দিনাজপুরের মানুষ কিন্তু উচ্ছ্বাসিত এবং আনন্দিত। আগামীকাল দুপুর 2:30 দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। তার আগে আপনি বলেছেন যে ঠাকুরগাঁয়ে আসবেন, তারপর নীলফামারী হয়ে দিনাজপুরের বিরামপুরে আসবেন। এতে করে এই অঞ্চলের মানুষ দীর্ঘ 20 বছর পর তারেক রহমান দিনাজপুরের মামার দেশে আসছেন। এতে করে এই এলাকার মানুষের মধ্যে যে একটা আনন্দ উচ্ছ্বাস কাজ করছে, সেটি আসলে আগামীকালকে নেতাকর্মীরা তার মাঠে যাওয়ার পরে যে প্রস্তুতি গ্রহণ করেছে, আসলে ব্যাপক আকারে সেটি কিন্তু আমরা প্রস্তুতি দেখেছি। আমার সাথে দিনাজপুরের জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোকাররম হোসেন তিনি রয়েছেন। তিনি আমাকে আমি জানতে চাবো যে আগামীকালকে দিনাজপুরের তারেক রহমান বিএনপি চেয়ারপারসন মামার দেশে আসছেন, আপনারা মামার দেশের মানুষ হিসাবে তাকে কিভাবে গ্রহণ করবেন, কিভাবে, এতে করে আপনাদের প্রস্তুতি কেমন? বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘ 19 বছর পর জনাব তারেক রহমান বিএনপি চেয়ারম্যান দিনাজপুরে আসছেন। উনি শুধু বিএনপি চেয়ারম্যান নন, ওনার নানির দেশে উনি আসছেন। মোট কথা তার মামার বাড়ি আসছেন উনি। এখানে নেতাকর্মীরা উচ্ছ্বাসিত, আনন্দিত এবং চলমান আছে আমার দিনাজপুর জেলা বিএনপির মিটিং। আমরা ওনাকে কিভাবে গ্রহণ করব সেই আলোচনা হচ্ছে, সেই প্রস্তুতি আমরা নিচ্ছি। ইনশাল্লাহ 6টি আসনের 22টি ইউনিট এখানে,
6টি আসনের 22টি ইউনিটেই এই বিরামপুরের মাঠে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হবে। জনাব তারেক রহমান সেখানে বক্তব্য রাখবেন এবং আমরা এই 20টা ইউনিটের মানুষ সেখানে উপস্থিত হব। আনন্দিত এমন শুধু আমরা নেতাকর্মীরা নই, দিনাজপুরবাসী আনন্দিত উনাকে গ্রহণ করার জন্য। পাশাপাশি কিছু উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা ওনাকে আমরা বলবো, দাবি দাওয়া রাখবো। বিশেষ করে দিনাজপুর সিটি কর্পোরেশন, এইটা প্রাণের দাবি আমাদের। এটা শুধু দিনাজপুরের নেতা কর্মীর না, দিনাজপুরবাসীর দাবি দিনাজপুর সিটি কর্পোরেশন। পাশাপাশি ছোট বড় আরো কিছু উন্নয়নমূলক কিছু কর্মকাণ্ড আছে, সেই বিষয়ে আমরা দাবি তুলব। আর উনাকে আমরা মনে করি যে উনার এটা মামার বাড়ি, আমরা তাদের ভাগনা, এক সম্পর্কে আমরা হলাম ভাগনা। এই ভাগনা হিসাবে আমরা উনাকে কিভাবে এই মানে গ্রহণ করব, এটা তো বলার কিছু থাকে না। আমরা বেশ কিছু আপনার প্রস্তুতি নিয়েছি উনাকে গ্রহণ করার জন্য, এবং উনি সময় কম দিয়েছেন। আমরা আরো কিছু সময় চেয়েছিলাম ওনার কাছে, যে দিনাজপুরে যখন উনি আসছেন আরো কিছু প্রোগ্রাম নেওয়ার উচিত ছিল, কিন্তু উনি সময়ের অভাবে এই প্রোগ্রামগুলো নিতে পারেনি। তবে নির্বাচনের পরে অবশ্যই উনি দিনাজপুরে কিছু সময় আমাদের জন্য দিবেন। আপনি শুনলেন যে আসলে নেতাকর্মীরা তারেক রহমানকে বরণ করার জন্য তার মামার দেশের মামারা কিন্তু আসলে অনেক আগ্রহী হয়ে আছেন, এবং তারা বলছেন যে আগামী দিনের তারেক রহমান দেশ পরিচালনা করবেন, এমনটাই দাবিও কিন্তু তারা করছেন। এবং দিনাজপুরের যে 6টি আসন রয়েছে, 6টি আসনের বিএনপির প্রার্থীদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন, এবং তার যে দিক নির্দেশনামূলক ইতিমধ্যেই নেতাকর্মীরা কাজ শুরু করেছেন, এবং প্রতিটি আসনে কিন্তু উচ্ছ্বাসপূর্ণ কাজ করছে। এবং তারেক রহমানের তারা মাঠে যাবেন, সেই মাঠে অর্থাৎ দিনাজপুরের যে বিরামপুর সরকারি কলেজ মাঠে ইতিমধ্যে মঞ্চের যে সমস্ত কাজ কিন্তু সম্পূর্ণ হয়েছে, মাঠ প্রস্তুতি হয়েছে। আগামীকালকে দুপুর 2:30 তার ভাষণের অপেক্ষায় আছেন, এবং তারা তার দিক নির্দেশনামূলক বক্তব্য শুনে এবং সেই অনুযায়ী 12ই যে ডিসেম্বর নির্বাচন, সেই নির্বাচনে তারা প্রতিফলন ঘটাবে, এমনটাই প্রত্যাশা করছেন এখানকার দিনাজপুরের নেতাকর্মীরা। সুমনা। দিনাজপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী সুলতান মাহমুদ। মাগুরায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতে ইসলামী সংশ্লিষ্ট 5 জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন আমির হুসাইন আহমেদ কাবুল, মুকুল হোসেন, ওবায়দুল্লাহ বিন হাফিজার, হাবিবুল্লাহ ও এরশাদ। পুলিশ ও স্থানীয়রা জানান, মোহাম্মদপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ও তাদের স্বজনদের মাঝে কম্বল বিতরণের সময় মাগুরা 2 আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে ভোট চাইছিলেন অভিযুক্তরা। বিষয়টি নির্বাচনী আচরণবিধি পরিপন্থী হওয়ায় পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে 5 জনকে আটক করে। হবিগঞ্জের 4টি আসনে নির্বাচনের উত্তাপ ছড়ালেও চা বাগান ও সীমান্তবর্তী এলাকায় নেই ভোটের আমেজ। চা শ্রমিকদের দাবি, নির্বাচনে তারা বড় প্রভাবক হিসেবে কাজ করলেও ভোটের পর দেখা মেলে না প্রার্থীদের। ফলে বাগানের শ্রমিক ও সীমান্ত এলাকার বাসিন্দাদের জীবনে নেই কোনো পরিবর্তন। মাঠে কাজ করছেন চা শ্রমিক সকালমণি। পাশেই মাটিতে খেলছে তার 6 মাসের ছোট্ট শিশু। এই দৃশ্য হবিগঞ্জ 4 আসনের চুনারুঘাট উপজেলার চণ্ডীছড়া চা বাগানের। অভিযোগ আছে, নির্বাচনে এসব শ্রমিকের ভোটে প্রার্থীরা বিজয়ী হলেও তাদের নিয়ে ভাবনা নেই কারো। ফলে তাদের জীবনে নেই কোনো পরিবর্তন। বছরের পর বছর নানা সমস্যায় ভুগছেন তারা। শুধু সকালমণি নয়, দুমুঠো ভাত আর পরনের কাপড় জোগাড় করতে এভাবেই প্রতিদিন কাজ করেন জেলার 24টি বাগানের লক্ষাধিক শ্রমিক। তাদের দাবি, প্রতিবারই নির্বাচনে নানা প্রতিশ্রুতি পান চা শ্রমিকরা, তবে কাজের কাজ কিছুই হয় না। দাবি এভাবেই আমাদের ভূমিটা নিজের করে দিব, আর আমাদের মজুরিটা একটু বাড়াই চলবে, কারণ 180-82 টাকা তো মজুরিতে আমাদের পেট চলে না ভাই। একটা প্রাইমারি স্কুল, একটা অ্যাম্বুলেন্স, আর চাকরির ক্ষেত্রে বলা হয়েছিল যারা লেখাপড়া করতে আছে, আমাদের অনেক শিক্ষিত ছেলেরা মেয়েরা আছে, তাদের চাকরি নাই। ওদের মুখখানা ওই সময় দেখতে পারবো যে সময় ওদের ভোট দরকার, এরপর আর কোনোভাবেই তাদের দেখা মেলে না। এই যে পানি, এখনই পানি নেই, সিনাবার পানি নেই,
খাবার পানি নাই। একই অবস্থা জেলার ১০৩ কিলোমিটার সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের। ভাঙাচোরা মাটির রাস্তায় চলতে হয় তাদের। অবকাঠামোগত উন্নয়ন না থাকায় নানা সমস্যায় তাদের দুর্ভোগ পোহাতে হয় বছরের পর বছর। তাদের অভিযোগ, নির্বাচন এলেই দেখা মিলে প্রার্থীদের, তবে নির্বাচনের পর তাদের আর দেখা যায় না। আমরা কোনো সাহায্য পাই না। আর নির্বাচন হইলে আইন গিয়া ভোট দিতাম গিয়া। আমরা অসুখে মরি, আমরা একটা ডাক্তার পাই না, কবিরাজ পাই না, আমরা রিক্সা থানায় নেয় আমরা। রাস্তা করে দিব, এটা করবো এটা করবো, যখন নির্বাচন জায়গা রাস্তাঘাট করা তো দূরের কথা, আমরা তাদের বাসায় যাইতে পারি না। হবিগঞ্জ ৪ আসনে মোট ভোটার সংখ্যা ৫,৫২,৭১১ জন। নারী ভোটার ২,৪৭,০৪৯ এবং পুরুষ ভোটার ২,৭৮,৬৬০ জন। হিজড়া ভোটার ২ জন। তাদের পারিশ্রমিক, তাদের চিকিৎসা, তাদের শিক্ষা, অবকাঠামো উন্নয়ন থেকে শুরু করে সবকিছু স্থায়ী সমস্যাটা দূর করে স্থায়ীভাবেই সমাধান করতে হবে। আমার শেষ জীবনে এবং এই দেশের ক্রান্তি লগ্নে বিএনপির আসন অত্যন্ত প্রয়োজন। আমি বিএনপিকে আসন দেওয়ার জন্য আমি এবার অংশ নিয়েছি। জয়ী প্রার্থীরা চা শ্রমিক ও সীমান্ত এলাকার মানুষের জীবন জীবিকার উন্নয়নে কাজ করবে, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। নতুন ও অত্যাধুনিক প্রযুক্তির উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্প্রেসর উৎপাদনে একের পর এক সাফল্য অর্জন করছে দেশের একমাত্র কম্প্রেসর প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন। এরই ধারাবাহিকতায় এবার ৫০ বছরেরও বেশি ঐতিহ্যবাহী ইউরোপিয়ান এসিসি ব্র্যান্ডের কাপ্পা সিরিজের উচ্চ ক্ষমতা সম্পন্ন, টেকসই ও পরিবেশ বান্ধব কম্প্যাক্ট ডিজাইনের কম্প্রেসর উৎপাদন করেছে ওয়ালটন। ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত সুনামধন্য এসিসি ব্র্যান্ডের কম্প্রেসর বাংলাদেশে উৎপাদনের ফলে জ্বালানি সাশ্রয়ী রেফ্রিজারেটরের স্থানীয় চাহিদা পূরণ হবে। একই সঙ্গে ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হেডকোয়ার্টার্সে অবস্থিত কারখানায় এসিসি ব্র্যান্ডের কাপ্পা সিরিজের কম্প্রেসর উৎপাদন কার্যক্রম উদ্বোধন করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির পরিচালক এস.এম. নুরুল আলম রিজভী এবং ম্যানেজিং ডিরেক্টর এস.এম. মাহবুবুল আলম। বাংলাদেশ ও ভারত সহ মোট ৫ দেশে একযোগে ভূমিকম্প আঘাত হেনেছে। কয়েক ঘন্টার মধ্যে একাধিকবার এই কম্পন অনুভূত হয়। গতরাত ১টা ৩৯ থেকে ভোর ৩টা ৪১ পর্যন্ত অনুভূত হয় কম্পনগুলো। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল ৪ থেকে ৪.৬ এর মধ্যে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর তথ্য অনুযায়ী কম্পন অনুভূত হয় বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান ও চীনে। এর কেন্দ্রস্থল ছিল সিকিমের নামচি এবং মাঙ্গান এলাকায়, ভূপৃষ্ঠের ৫ কিলোমিটার গভীরে। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী ভারতের কলকাতা পর্যন্ত ভূকম্পন অনুভূত হয়। ভূতাত্ত্বিক বিশেষজ্ঞরা জানান, সিকিম এবং সংলগ্ন হিমালয় অঞ্চলটি ভূকম্পন প্রবণ ফল্ট লাইনের ওপর অবস্থিত। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা ২টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।